ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা গ্রাম পঞ্চায়েতের মুর্শিদাবাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা হয়েছিল, সে মুর্শিদাবাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন কি ছিল। গ্রাম পঞ্চায়েতের একটি পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। সেই প্রশ্নপত্রে, বাংলা প্রশ্নপত্রে 25টা নাম্বার ছিল। সেই 25টা প্রশ্ন কি ধরনের প্রশ্ন এসেছিল, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, সেটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য একটা প্রশ্নপত্র আমি আলোচনা করব। তা সেটা দেখো তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। লক্ষ্য করো, প্রথমেই দেখো সমাজ থেকে প্রশ্ন এসেছে, দিয়েছে সমাস নির্ণয় করো। দেখো সমাস নির্ণয় করো। তেপান্তর ব্যাস বাক্য কি আছে, ত্রিপ্রান্তরের সমাহার। জিজ্ঞাসা করা হয়েছে কোন সমাস, কি উত্তর হবে না তেপান্তর ত্রিপ্রান্তর সমাহার। সমাহার শব্দ থাকলে কি উত্তর হবে না দ্বিগু সমাস হয়। সমাহার যখনই সমাহার থাকবে কোনো ব্যাস বাক্যের মধ্যে, সমাসের ক্ষেত্রে যখন কোনো ব্যাস বাক্যের মধ্যে সমাহার শব্দ থাকবে বা সমষ্টি শব্দ থাকবে, সেটা কি হবে না দ্বিগু সমাস হয়। তাহলে এখানেও দ্বিগু সমাস হবে। পরের প্রশ্নটা দেখো, চালাক চতুর, আবার সমাস থেকে এসেছে। যে চালাক সেই চতুর, কোন সমাস? যে চালাক সেই চতুর, ব্যাস বাক্যটা ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো যে চালাক সেই চতুর এটা কোন সমাসের উদাহরণ। এটা হচ্ছে কর্মধারী সমাসের উদাহরণ। তারপর দেখো আমরা বড় প্রশ্নে চলে আসছি, অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত্যেষ্টি বিষয়ক ক্রিয়া কোন সমাস? পরপর আমরা তিনটে কিন্তু সমাস থেকে প্রশ্ন পাচ্ছি। অন্ত্যেষ্টি ক্রিয়া কি দেওয়া আছে ব্যাস বাক্য, না অন্ত্যেষ্টি বিষয়ক ক্রিয়া দেওয়া আছে। কোন সমাস? দেখো পরিষ্কার মধ্যবর্তী বিকরণ চারটে অপশন রয়েছে। তাহলে এটা যারা সমাস জানে বা সমাস পড়েছে বাড়িতে, আমার ক্লাস পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো, সেই সমাজের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে এই সমাজগুলো খুবই সহজ সমাজ। কি উত্তর হবে যখন এই বিষয় অন্ত্যেষ্টি ক্রিয়া। এখানে পূর্বপদ হচ্ছে অন্ত্যেষ্টি, ক্রিয়া হচ্ছে পরপদ। বিষয়ক পদটা দেখো লোপ পেয়ে গেছে, বিষয়ক পদটা কিন্তু সমাজবদ্ধ পদে নেই। এখানে দেখো অন্ত্যেষ্টি রয়েছে, ক্রিয়া রয়েছে, তাহলে এই পদটা কোথায় চলে গেল? এই পদটা লোপ পেয়ে গেছে, তার মানে এটা সঠিক উত্তর হবে মধ্য পদলোপী, তোমাদের মাঝের পদটা লোপ পেয়ে গেছে। সঠিক উত্তর হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্নে চলে আসছি আমরা। 29 নম্বর প্রশ্ন কি এসেছে, কর্তা ব্যক্তি, যিনি কর্তা তিনি ব্যক্তি, কোন সমাস? এখানে এটা পড়েছিলাম আমরা, লক্ষ্য করো, যে চালাক সেই চতুর, যে সেই, যিনি তিনি, এগুলো কোন সমাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এগুলো কর্মধারয় সমাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কর্মধারয় সমাজের অনেকগুলো ভাগ রয়েছে। কর্মধারয় সমাজে এখানে শুধু সমাজটা বললেই হবে, কর্মধারয় সমাজের সাধারণ কর্মধারয় সমাস হয় এগুলো। যিনি কর্তা তিনি ব্যক্তি কোন সমাস হবে না কর্মধারয় সমাস হবে। পরের প্রশ্ন, রত্নাকর আবার সমাস। তাহলে আমরা 5টা প্রশ্ন পেলাম সমাসটা। দেখো একটা বিষয় টপিক থেকে, বাংলা ব্যাকরণে একটা টপিক যদি আমরা ভালো করে করতে 5টা নাম্বার আমরা পাচ্ছি। সমাজ থেকে 5টা প্রশ্ন এসেছে। রত্নাকর, দেখো রত্নের আকর, রত্নের আকর কোন সমাস জিজ্ঞেস করা হয়েছে? এটাও খুব সহজ সমাস। কি উত্তর হবে? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ? তৎপুরুষের অনেকগুলো ভাগ রয়েছে, 11টা ভাগ রয়েছে তৎপুরুষ সমাসের। তৎপুরুষ সমাসের সম্বন্ধ তৎপুরুষ সমাস হয়। এটা রত্নের আকর, দেখো এর সঙ্গে এর যোগ হয়ে আছে, রত্ন থেকে রত্নের, এটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, যে কোন বানানটি সঠিক। তার মানে এখানে শুদ্ধ অশুদ্ধ থেকে এসছে, বানান শুদ্ধ অশুদ্ধ খুব ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, প্রাথমিক বিদ্যালয়ে, তখন থেকে আমরা শুদ্ধ বানান অশুদ্ধ বানান আমরা শিখে আসছি। তাহলে এটা খুব সহজ একটা বিষয়, একটু চর্চার মধ্যে রাখলেই উত্তর দেওয়া যায়। তা কোন বানানটা সঠিক? দেখো তোমরা, জীর্ণতা, বর্জয় হচ্ছে মূর্ধ নয়রেক তয়াকার জীর্ণতা, এখন দন্ত নয়রেক তয়াকার জীর্ণতা, এখন বর্জয় দীর্ঘি মূর্ধ নয়রেক তয়াকার, বর্গীজয় দীর্ঘি দন্ত নয়রেক তয়াকার জীর্ণতা। এটা লক্ষ্য করে দেখলে তোমার পরিষ্কার বুঝতে পারবে কোনটা চোখে ধরছে আমাদের। সঠিক উত্তর হচ্ছে বর্জয় দীর্ঘি মূর্ধ নয়রেক তয়াকার জীর্ণতা, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা মূর্ধ নয়রেক হবে। এগুলো দেখবে আমরা চোখের সঙ্গে সেট হয়ে যাই যখন আমরা পড়ি। আমি তো আমার ছাত্রছাত্রীদেরকে বলি যে চোখেরও মেমোরি আছে। চোখ ধরে যখন কোনো ফুল বানান আমাদের চোখে পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা সেই আমাদের দাঁড়িয়ে যায়, কারণ চোখের সঙ্গে একটা আই সেটের ব্যাপার আছে। ভুল বানান দেখলে আমাদের চোখ সেখানে আটকে যায়। তাহলে এখানে এই বানানটা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু ভুল উত্তর। এরপরে প্রশ্ন কি এসেছে, 32 নম্বর প্রশ্ন কি এসেছে না কোন বানানটি সঠিক। আবার শুদ্ধ অশুদ্ধ এসেছে। দেখো বানানগুলো পড়ো। দুষ্কার্য, এটা হচ্ছে দয় হস্য রয়েছে, এটা দয় দীর্ঘ রয়েছে, এখানে দয় হস্য মূর্ধন্য সহায়ক রয়েছে, এখানে দয় দীর্ঘ মূর্ধন্য সহায়ক রয়েছে। সঠিক উত্তর কি হবে? যে দয় হস্য মূর্ধন্য সহায়ক আকার অন্তর্জয়ের দুষ্কার্য।
অর্থাৎ এই বানানটা হবে সঠিক বানান, এই বানানটা হবে সঠিক বানান। দুষ্কার্য, দয়ে হস্যু মূর্ধন্য ছয় কয় আকার অন্তর জয়ের দুষ্কার্য। দেখো তারপরে প্রশ্নটা দেখো, কোন বানানটি সঠিক? আবার শুদ্ধ শুদ্ধ থেকে এসছে, এখানেও চারটে বানান দেওয়া আছে। শ্রমজীবী খুব পরিচিত একটা শব্দ আমাদের, শ্রমজীবী। দেখো শব্দ তোমার বানানগুলো দেখো, বর্গজয় হস্যি বয় দীর্ঘি, এটা দুটোই দীর্ঘি, বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি, বর্গজয় দীর্ঘি বয় হস্যি, বর্গজয় হস্যি বয় দীর্ঘি। কোন বানানটা সঠিক? দেখো চোখে দেখা মাত্র আমার কিন্তু মাথায় ঠিক হয়ে গেছে যে এই বানানটা হচ্ছে সঠিক বানান, এই বানানটা হচ্ছে সঠিক বানান, যে দুটোই দীর্ঘি হবে, বর্গজয় দীর্ঘি বয় দীর্ঘি, দুটোই দীর্ঘি হয়। সমাজী বানানের ক্ষেত্রে দুটোই দীর্ঘি হয়। বেশ, তারপরে দেখো কোন বানানটি সঠিক? সাদৃশ্য, এটা সাদৃশ্য আছে, এটা প্রিন্টে মিস্টেক করেছে প্রশ্নপত্র করতে গিয়ে। সাদৃশ্য তালস একা দয়রি তালস সাদৃশ্য, দন্তস একা দয়রি তাল দন্তস সাদৃশ্য, আর দন্তস একা দয়রি তালস সাদৃশ্য। তোমরা পরিষ্কার দেখলেই তোমাদের হয়তো মাথায় চলে আসছে, চোখ দেখা মাত্র সঙ্গে সঙ্গে মাথায় কিন্তু চলে আসছে যে এই বানানটা সঠিক বানান। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কোন বানানটা সঠিক হবে। সঠিক বানান হচ্ছে এই ডি এর বানানটা হচ্ছে সঠিক বানান, দন্তস একা দয়রি তালস জফলা সাদৃশ্য। আবার পরে প্রশ্ন, একই রকম প্রশ্ন দেখো, কোন বানানটি সঠিক? সমীচীন, ময় হস্যি চয় হস্যি দন্তন্য, ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তন্য, ময় দীর্ঘি চয় হস্যি দন্তন্য, ময় হস্যি চয় দীর্ঘি দন্তন্য। এগুলো বারবার পড়লে কি হয়? চোখ সেট হয়ে যাবে। যখন তোমরা এগুলো নিয়ে শুদ্ধ অশুদ্ধ 200 শব্দ 300 শব্দ যখন তোমরা বারবার পড়বে তখন অটোমেটিক দেখবে চোখ ধরে নিয়েছে। এখানেও সঠিক উত্তর হচ্ছে সমীচীন, দন্তস ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তন্য সমীচীন, এই বানানটা হবে সঠিক বানান। ঠিক আছে, এটাও কিন্তু দুটোই দীর্ঘি হবে, দন্তস ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তন্য সমীচীন, দুটোই দীর্ঘি হবে। বেশ, আমরা তারপরে প্রশ্ন চলে আসছি। কি প্রশ্ন করেছে না, অর্থ লেখো। অর্থ লেখো মানে শব্দটার অর্থ লিখতে হবে। এটা পরিচিত শব্দ 80-20, এর সমাস হচ্ছে 80-তে 20 জাত। 80-20, 80-তে 20 জাত সমাস করলে হয় এটা দাস বাক্য হবে 80-তে 20 জাত। 80-তে 20 কার থেকে? 80 মানে হচ্ছে ফণি বা ফোনা। তোমার পরিষ্কার বুঝতেই পারছো 80-তে 20 মানে হচ্ছে কার 20 থাকে? সাপের 20 থাকে। 80-তে 20 জাত, সঠিক উত্তর হবে সাপ। তারপরে প্রশ্ন চলে এসো, কৃত্তিবাস। এই কৃত্তিবাস শব্দের অর্থ কিন্তু জানতে হবে। কৃত্তিবাস শব্দের অর্থ জিজ্ঞাসা করা হয়েছে যে কৃত্তিবাস শব্দের অর্থ কি? চারটে অপশন আছে, বাঘ, শিব, কালিদাস, সিংহ। কৃত্তিবাস শব্দের অর্থ জানতে গেলে জানতে হবে যে কৃত্তিবাস মানে যে বাঘ ছাল পড়েন যিনি তাকে কৃত্তিবাস বলা হয়। বাঘ ছাল যিনি পড়েন তিনি কৃত্তিবাস। তাহলে সঠিক উত্তর হবে শিব। শিব কিন্তু বাঘ ছাল পড়েন, তাহলে শিব হবে সঠিক উত্তর, শিব হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো বসুন্ধরা, এখানেও অর্থ জিজ্ঞেস করা হয়েছে যে বসুন্ধরা শব্দের অর্থ কি? খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা জানো প্রত্যেককেই যে বসুন্ধরা হচ্ছে পৃথিবীর একটি সমার্থক শব্দ। বসুন্ধরা আছে, বসুধা আছে, বসুমতী আছে, বিশ্ব আছে, এগুলো সবই হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। বসুন্ধরা শব্দের অর্থ হবে পৃথিবী, সঠিক উত্তর হবে পৃথিবী। দেখো তারপরে প্রশ্নে কি আছে, দেখো কি রয়েছে না, জলদ। জলদ শব্দের অর্থ কিন্তু আমাদের জানা আছে, জলদান করে যে। জলদ শব্দ যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি, সমাস নির্ণয় করি, কি হবে? জলদান করে যে। তাহলে কে জলদান করে? দেখো আকাশ, মেঘ, নদী, বৃষ্টি। অপশন গুলো কিন্তু খুব কাছাকাছি রয়েছে, কিন্তু আমরা একটু যদি বুদ্ধি কাটে, আকাশ কিন্তু জল দেয় না, জল কিন্তু মেঘে জল দেয়, মেঘ থেকে বৃষ্টি হয়। আর বৃষ্টি মানেই তো জল, নদী মানেই তো জলের সমাহার। নদী আমাদেরকে জল দেয় না, জল যেটা দেয় সে হচ্ছে নদী, এই তোমার মেঘ। তার সঠিক উত্তর হবে মেঘ, সঠিক উত্তর হবে মেঘ। জল শব্দের অর্থ হচ্ছে মেঘ। পরে প্রশ্ন চলে আসি আমরা, 40 নম্বর প্রশ্ন হচ্ছে তটিনী। তটিনী শব্দের অর্থ কি আছে, কি হতে পারে? দেখো তোমরা দেখো, অর্থ নদী, জল, আকাশ। খুব সহজ একটা প্রশ্ন। তটিনী, তটিনী শব্দের অর্থ আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছি। তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। দেখো নদী শব্দে আরো কয়েকটা সমর্থক শব্দ মাথায় কিন্তু চলে আসছে আমার। কি আসছে না, স্রোতস্বিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, নির্ঝরিণী, এগুলো সব কিন্তু নদীর সমার্থক শব্দ। তার সঠিক উত্তর হবে নদী। এবার দেখো বাক্য সংকোচন করো মানে এক কথায় প্রকাশ। বাক্য সংকোচন করা মানে হচ্ছে এক কথা, বাক্যটা ছোট করো, এক কথায় প্রকাশ। উচ্চারণ করা যায় না যাহা, দেখ একটা বড় বাক্য দেওয়া আছে, উচ্চারণ করা যায় না যাহা, তাকে আমরা এক কথায় কি বলবো? মানে সংক্ষেপে কি বলবো আমরা, ছোট করে কি বলবো? কি বলবো? অনুচ্চার্য, দুরাচার্য,
অনুশ্চার্য, উপরে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অনুশ্চার্য। যা উচ্চারণ করা যায় না তাকে হয় অনুশ্চার্য। সঠিক উত্তর হবে কি না, সি উত্তর হবে অনুশ্চার্য। ঠিক আছে। 42 নম্বর প্রশ্ন দেখো, ঋষির মত। ঋষির মতকে আমরা কি বলবো এক কথায়? কি বলা হয় ঋষির মতকে? ঋষির মতকে বলা হয় ঋষি তুল্য। ঋষির যে মত, ঋষি মানে যারা সিদ্ধ পুরুষ, তাদেরকে ঋষি বলা হয়। তারা ঋষিরা যে মতামত দেন সেই মতটাকে বলা হয় ঋষি তুল্য। সঠিক উত্তর হবে বি। 42-এর বি হবে সঠিক উত্তর, অর্থাৎ ঋষি তুল্য। আমরা পরের প্রশ্ন চলে যাই। 43 নম্বর প্রশ্ন কি এসেছে, যে একমত হওয়ার ভাব। একমত হওয়ার ভাব তাকে এক কথায় কি বলবো আমরা? একমত হওয়ার ভাব দেখো, উত্তরগুলো পড়া যাক। একমত্ত, ঐকমত্য, ঐকমত্য, একমত্য। দেখো এই বান দুটো একই রকম, কিন্তু এখানে জফলা আছে না জফলা নেই। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উত্তর সি, ঐকমত্য। উত্তর হবে সি, ঐকমত্য। 44 নম্বর প্রশ্ন চলে এসো, কোনো কিছুতেই যে ভীত নয়, এটাকে এক কথায় কি বলবো? যে কোনো জায়গায় কোনো কিছুতেই যে ভয় পায় না, তাকে আমরা এক কথায় কি বলবো? কোনো কিছুতেই যে ভীত নয়, কি বলা হয়? খুব সহজ, তোমরা প্রত্যেকেই জানো, বলা হয় অকুত ভয়। কোনো কিছুতেই যে ভয় পায় না তাকে বলা হয় অকুত ভয়। ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসছে আমরা। 45 নম্বর প্রশ্ন কি আছে, অনুকরণ করা যায় না যাহা। যাকে আমরা, যেটা অনুকরণ করা যায় না, অর্থাৎ অনুকরণ নকল করতে পারবো না যাকে আমরা, সে নকল করা যায় না। অনুকরণ হচ্ছে নকল করা অনেকটা। তো কি বলবো তাকে? করণীয়, অনুকরণীয়, অনুকরণীয়, পুরো কোনোটি নয়। যদি থাকতো অনুকরণ করা যায় যা, তাহলে তো অনুকরণীয়। যেটাকে অনুকরণ করা যায় সেটা হচ্ছে অনুকরণীয়, আর অনুকরণ করা যায় না যাহা, তা কি হবে? সঠিক উত্তর হবে সি, অর্থাৎ অনুকরণীয়। অনুকরণীয় হচ্ছে সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ পড়েছে। এবার কি রয়েছে সন্ধিটা? ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী সন্ধি বিচ্ছেদ কি করবো আমরা? দেখো কি কি উত্তর আছে। ঢাকেশ যুক্ত সরি, ঢাক যুক্ত ঈশ্বরী, ঢাকা যুক্ত ঈশ্বরী, ঢাকেশ যুক্ত সরি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঢাক যুক্ত ঈশ্বরী, অর্থাৎ সঠিক উত্তর হবে বিটা, ঢাক যুক্ত ঈশ্বরী, ঢাকেশ্বরী। 47 নম্বর প্রশ্ন হচ্ছে, জগবন্ধুর সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো জগবন্ধু সন্ধি বিচ্ছেদ কি হবে? জগ যুক্ত বন্ধু, জগ যুক্ত বন্ধু, জগৎ যুক্ত বন্ধু, জগ যুক্ত বন্ধু। যে উত্তর হবে সি, জগৎ যুক্ত বন্ধু হবে জগবন্ধু। সঠিক উত্তর জগৎ যুক্ত বন্ধু, জগবন্ধু। পরে প্রশ্ন চলে আসছে আমরা, আন্না এর সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কিন্তু একটু আনকমন সন্ধি। এটা সচরাচর অনেক বই থাকে না, বা একটু খটোমটো। জগবন্ধুর তুলনায় বা যেটা আগের যা করলাম আমরা তার তুলনায় কিন্তু একটু কষ্টকর এটা। আর যুক্ত না, আহ যুক্ত না, আন যুক্ত না, আ যুক্ত দন্তে নয় না। একটা যারা জানেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করে ফেলবে? আন যুক্ত না সঠিক উত্তর করে ফেলবে, কিন্তু এটা সি একটা আন যুক্ত না। বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু সি এর উত্তর করবে, কিন্তু না, একদম না, সি এর উত্তর কিন্তু সঠিক নয়। উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আর যুক্ত না, আন না, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর, আর যুক্ত না, আন না। 49 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে আর্ধেক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? আর্ধেক, আধি যুক্ত এক, আধা যুক্ত এক, অর্ধ যুক্ত এক, আধ যুক্ত এক। কি হবে? তার সঠিক উত্তর হবে অর্ধ যুক্ত এক সমান অর্ধেক। সঠিক উত্তর হবে সি, অর্ধ যুক্ত এক সমান অর্ধেক বা আর্ধেক। অর্ধেকও হলে অর্ধ যুক্ত এক, বা অর্ধেক আছে সেক্ষেত্রে কিন্তু অর্ধ যুক্ত এক, এটাই হবে সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন দেখো, এটা সন্ধি বিচ্ছেদ। সরহ যুক্ত বর, সরহ যুক্ত বর, স্বর যুক্ত বর, স্বর যুক্ত বর। এটা মূলত বিসর্গ সন্ধি থেকে এসে, বুঝতেই পারছো, এটা বিসর্গ সন্ধি, স্বরবর। সঠিক উত্তর হবে এই বিসর্গটা রয়ের রূপ পাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। এই যে বিসর্গটা ওকার রূপ নিচ্ছে, এটা সঠিক উত্তর হবে এ, স্বর যুক্ত বর, অর্থাৎ স্বরবর। এটাই হবে সঠিক উত্তর, স্বর যুক্ত বর, স্বরবর। তাহলে আজকের ক্লাসে এই 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা বুঝতে পারলে যে 25টা প্রশ্ন বা 25টা নাম্বার পাওয়া কিন্তু কঠিন ব্যাপার নয়। 25টা খুব সহজেই কিন্তু উত্তর দেওয়া সম্ভব। যদি বাংলা যে
বিষয়গুলো রয়েছে, বাংলা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা একটু চর্চা করি, একটু যদি বাইরে পড়াশোনা করি, এবং প্রত্যেকটা আমি তো ক্লাস নিয়ে আসবো, প্রত্যেকটা টপিক ধর সন্ধি, সমাস, পদ প্রকরণ, হ্যাঁ, কারক বিভক্তি। এখানে কোনো কারক বিভক্তি প্রশ্ন কিন্তু আমরা পেলাম না, কিন্তু কারক বিভক্তি সমাস সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু আমরা প্রশ্নপত্রের মধ্যে কারক বিভক্তি পেলাম, সন্ধি পেলাম, সমাস পেলাম, শুদ্ধ পেলাম, এক কথায় প্রকাশ পেলাম, কিন্তু পদ পরিবর্তন, পদ প্রকরণ এবং কারক বিভক্তি থেকে কোনো প্রশ্ন আমরা কিন্তু এই প্রশ্নের মধ্যে দেখতে পেলাম না। কিন্তু আমাদের কারক বিভক্তি এবং পদ প্রকরণটা খুব ভালো করে কিন্তু শিখতে হবে। আমার ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি ভালো লাগে তা ভিডিওটা লাইক শেয়ার করবে।